ঢাকা 18 আসনের মির্জা আব্বাস সাহেব এত জায়গায় জায়গায় যে বিলবোর্ড লাগাচ্ছে, সেই বিলবোর্ড লাগানোর টাকা কোথায় পাচ্ছে? এগুলো কি মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? এইরকম একটি বড় প্রশ্ন ছুড়ে দিলেন এনসিপি বা জামায়াত জোটের নাসির উদ্দিন পাটোয়ারি। একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। এবং তিনি আরো বললেন, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি আশেপাশে ময়লার স্তূপ আছে, মানে তার বিপরীত সাইডে একটা ময়লার স্তূপ থাকে, সে চায় এই ময়লার স্তূপটাকে সরিয়ে দিতে। এখন কথার মাঝখানে ভাই অনেক কিছু লুকিয়ে থাকে। ময়লার স্তূপ কাকে বলছে? এ কি মির্জা আব্বাস সাহেবকে বললেন? মির্জা আব্বাস সাহেব কি দুর্গন্ধ ছড়ায় সমাজের মধ্যে, এই জন্য তিনি মানে খুব সুন্দর একটা ব্যবস্থা নিবে? এবং তারপরে আরো বললেন নাসির উদ্দিন পাটোয়ারি, এবার ভোট কেন্দ্রে কেউ যদি গিয়ে ভোট কেন্দ্র দখল করতে চায় বা ভুয়া ভোট দেওয়ার সিস্টেম করে দেয়, তাহলে তার হাত পা আর বাড়িতে ঠিক মতো ফিরিয়ে নিতে পারবে না। সেইগুলো দেখার দায়িত্ব এই নাসির উদ্দিন পাটোয়ারিও নিয়েছে এবং মানুষকে আহ্বান জানিয়েছে হাত পা দেখে রাখার দায়িত্ব। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবে। তো এই কথাগুলো তিনি বলছেন মির্জা আব্বাস সাহেবকে, যিনি 5 থেকে 6 বার সংসদ সদস্য হয়েছিলেন। ওই এলাকার মানুষই, ঢাকা 8 আসনের সদস্যরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এই নাসির উদ্দিন পাটোয়ারিকে অনেকে এখনো চেনেই না। ঢাকা 8 আসনের অনেক মানুষ চেনে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তোবা তাকে দেখেছে। যার কারণে তিনি যখন নির্বাচনের প্রচার চালাতে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সাধারণ জনগণ এসে বা তার বিরোধী প্রার্থীর কিছু কর্মীরা এসে তাকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি ঢাকা শহরে আসলা কেমনে? একটা ছেলে ঢাকা শহরে আসছে, যেমনেই আসুক, সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এখন স্থানীয়রা ছাড়া, মানে ঢাকা শহরে যারা বাড়ি গাড়ি করছে, এই স্থানীয় ছাড়া কেউ কি ঢাকা শহরে আসতে পারে না? তারা রাজনীতি করতে পারে না? তাদেরকে অধিকার নাই? যদি অধিকার থাকে এই প্রশ্ন কেন করবে? এই প্রশ্ন করাও একটা অন্যায়। এটা বাংলাদেশ। ঢাকা এবং অন্যান্য গ্রাম এই সব বাংলাদেশেরই অন্তর্ভুক্ত। সো তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে, সেখানে তারা রাজনীতি করবে না, ব্যবসা করবে, সেটা তাদের অধিকার আছে। আজ নাসির উদ্দিন পাটোয়ারি একের পর এক ভাবে মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ, সন্ত্রাসদের গডফাদার, এবং তিনি এখন আবার বললেন মাদকদের সম্রাট, মানে মাদকের সম্রাটও নাকি হয়ে গেছে। ঢাকা মেডিকেল থেকেও নাকি চাঁদাবাজি করে খায় মির্জা আব্বাস সাহেব। এই ছাড়া যত ধরনের অভিযোগ দেওয়া যায় সব কিছু দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে আমাদের সবার পরিচিত মুখ মির্জা আব্বাস সাহেব, তিনি আবার বলছেন চুলার মুখ থেকে সবসময় ছাই বের হয় আর স্বর্ণ থেকে সবসময় স্বর্ণই ফলে। সো নাসির উদ্দিন পাটোয়ারিকে ছাই বলেছেন এবং বলল যে আমার নামে যারা বাজে মন্তব্য করছে, আজ আমি তাদেরকে কিছু বলবো না, নির্বাচনটা শুধু যাক, এরপর কথা বলারও সুযোগ পাবে না, তারা জায়গায় পাবে না খুঁজে কথা বলার, এরকম পরিস্থিতি করে দিবে। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন? ঢাকা 8 আসনের মতো অন্য কোনো আসনে এইরকম কোনো বিতর্কের সৃষ্টি হয় নাই যেভাবে ঢাকা 8 আসনে হচ্ছে। এই 8 আসনেই কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে জীবন গিয়েছে ওসমান হাদির। এই আসনে যারাই যায় তাদের এই অবস্থা করে দেয়। কে করে, কারা করে? মানুষের মনে প্রশ্ন, উত্তর তো আর পায় না ভাই। এখন আপনারা যারা ভিডিও দেখছেন, অনেকে ঘরে বসে একটা মন্তব্য করতে পারবেন, তাই ওই ঘরে বসা মন্তব্যটাই আমি দেখতে চাই যে ঢাকা 8 আসনে কেন এই ধরনের কাজগুলো হচ্ছে। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটা ছেলে, যার অর্থ সম্পদ নাই, যার রাজনীতি ব্যাকগ্রাউন্ড নাই, হয়তোবা মির্জা আব্বাস সাহেবের মতো তিনি সংসদে 6 বার যেতে পারেন নাই, একবারও যেতে পারেন নাই, সেই লোকটা এরকম একটা বাঘা প্রার্থীর সাথে তিনি নির্বাচন করছেন। এটাই তো তার জীবন অনেক বড় অভিজ্ঞতা। ভিতরে সাহস আছে, কনফিডেন্স আছে যে না, মানুষ আমাকে ভোট দিবে। ওসমান হাদি ভাইকে তো হারিয়ে ফেলেছে, এখন হয়তোবা সেই হাদি ভাইয়ের ভোটটাও নাসির উদ্দিন পাটোয়ারি পেতে পারে। তবে তিনি কারো সিম্পেথি নাকি নিতে আসে নাই। ঢাকা 8 আসনে যারা যারা আছেন, ওইখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানায়েন যে আসলে কে নির্বাচিত হতে পারে এবং নাসির উদ্দিন পাটোয়ারির দাবিগুলো কি আসলেই সঠিক? তিনি যে মির্জা আব্বাস সাহেবকে চাঁদাবাজ বলছেন এবং মাদকের সম্রাট বলছেন, সন্ত্রাসীদের গডফাদার বলছেন, এগুলো কি সত্য? যদি সত্য হয়ে না থাকে তাহলে এগুলো বলা উচিত না কারো বিরুদ্ধে। আপনার যাচাই করে জানতে হবে, বুঝতে হবে, তারপর বলতে হবে।